আমাদের ফিজিক্স ভেক্টরের আরেকটি নতুন ক্লাসে তোমাদের স্বাগতম, যেখানে আমরা প্রবলেম সলভের মাধ্যমে অধ্যায়টা কভার করব। তো এই প্রবলেমটা আমাদের অ্যাকচুয়ালি একটা বোর্ডে আসছে এবং প্রবলেমটা আমাদের আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি নিয়ে। তো প্রবলেমটা আমরা একটু পড়ি, তার আগে আমরা একটু আপেক্ষিক বেগের থিওরিটা একটু হালকা করে আলোচনা করে নেই। আপেক্ষিক বেগটা এরকম ছিল যে আমি যদি তোমাকে একদম শর্টেস্ট ছোট্ট সংক্ষেপে যদি বলি, কোনো একটা কিছুর সাপেক্ষে আরেকটা কিছুর বেগ বের করবা। লাইক তুমি এ এর সাপেক্ষে বি এর বেগ বের করবা, তাইলে তোমার যার সাপেক্ষে তাকে তুমি পরে লেখো এবং যার বেগ বের করবা সেটাকে তুমি আগে লেখো। লাইক এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগকে এরকমভাবে ডিফাইন করা হয় ভি বি এ, যার বেগটা সেটা আগে এবং যার সাপেক্ষে সেটা পরে, এবং এইটার ফর্মুলাটাই হইল ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর, ভিবি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর, এটাই হলো আপেক্ষিক বেগের ফর্মুলা। ওকে, তো আমি এটা নিয়ে বেশি ডিসকাস আসলে এখন করব না, কারণ কি এটা থিওরি ক্লাস না। আমার ম্যাথটা সলভ করার মাধ্যমে তুমি আই গেস এটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে কীভাবে ম্যাথটা করতে হয়। তাহলে এখানে কি বলছে একটু দেখো, এটা কিন্তু বোর্ডে আসছে, আমি আরেকবার বলি এটা বোর্ডে আসা কোশ্চেন। 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢাল বেয়ে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরের দিকে উঠছে। ঠিক আছে, তাহলে আমি একটু আগে একটা ট্রায়াঙ্গেল ড্র করছি, ওইটা আমি একটু এখানে দেখি। দেখো এই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেলটা আছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটার এই জায়গাতে হলো যে একটা বাস এই আনত ঢালবে উপরের দিকে উঠছে, সেটা কত 72 কিলোমিটার পার আওয়ার। তো এইটা আই গেস সম্ভবত 20 মিটার পার সেকেন্ড এরকম কিছু একটা আসবে। আমার হাতে ক্যালকুলেটর নাই, তো আমি আপাতত এটাকে 20 মিটার পার সেকেন্ড লিখি। ঠিক আছে, 70 কিলোমিটার পার আওয়ার থেকে। আর যদি 20 মিটার পার সেকেন্ড না আসে তাহলে তোমরা ওই অনুযায়ী লিখে নিও। আমার হাতে ক্যালকুলেটর নেই, তাই আমি আর কি লিখে রাখলাম। ওকে, তাহলে একটা বাস কি করতেছে, এই বেগে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে, তাহলে এ সময় বৃষ্টি 6 মিটার পার সেকেন্ড বেগে সোজা নিচের দিকে পড়তে শুরু করলো। ওকে, তাহলে বৃষ্টিটা কিভাবে পড়া শুরু করছে, বৃষ্টিটা আমাদের 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এই দিক বরাবর পড়া শুরু করছে। ওকে, 6 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে এদিক বরাবর পড়া শুরু করছে এবং সে উপরের দিকে উঠতেছিল। ওকে, তাহলে এখন তোমার কাছে কি চাইছে একটু দেখো। তোমাকে প্রথম কোশ্চেনটা করছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। ওকে, ভালো কথা। তাহলে এই জিনিসটা ছিল কি, লোকটার বেগ এই যে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে লোকটা উপরের দিকে উঠতেছে, এটাকে আমি বললাম ভিএম, ম্যানের ভেলোসিটি। আর বৃষ্টিটা নিচের দিকে খারাপ পড়তেছে, এটাকে আমি বললাম ভিআর বা এয়ারের ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এখন একটু দেখো আমাদের ক নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি। ক নাম্বার কোশ্চেনটাতে আমরা কি লিখতে পারি একটু দেখো। ম্যানের ভেলোসিটি 30 ডিগ্রি কোণে 20 মিটার, তাহলে আমি এইটাকে আগে আইজেতে লেখার চেষ্টা করব। তাহলে একটু এইরকমভাবে লেখা যায় কিনা একটু দেখো। ভিএম ইজ ইকুয়ালস টু 20 cos 30, 20 cos 30 আই ক্যাপ মাই প্লাস 20 সাইন 30 জে ক্যাপ। একটু দেখো এটা লেখা যায় কিনা, যে আমি 20 মিটার পার সেকেন্ড ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আছে, এটাকে ভাঙায় দুইটা কম্পোনেন্টে ভাগাইতে পারি না। একটা হলো কি 20 cos 30 আর একটা কি 20 sin 30। তো cos 30 উপাংশটাকে এক্স এক্সিসের ধনাত্মক দিকে, তাই আমি তার সাথে আই ক্যাপ লিখলাম। 20 sin 30 ওয়াই এক্সিসের ধনাত্মক দিকে, তার সাথে আমি জি ক্যাপ লিখলাম। ঠিক আছে, একই পদ্ধতিতে আমি ভিআরটাকেও এইরকম আই জে কেতে লিখতে চাই। তাহলে ভিআর ইজ ইকুয়ালস টু কী লেখা যাবে একটু বলতো ভাইয়া। যেহেতু এটা কি নিচে বরাবর নামতেছে ভিআরটা এবং তার ম্যাগনিটিউড 6, তাহলে এটা কি ডাইরেক্ট ওয়াই এক্সিসে আছে, এটাকে আমাদের ভাঙানোর দরকার নেই। তাই এটাকে লিখতে পারি -6 জে ক্যাপ। মাইনাসটা কেন আসছে ভাইয়া, কেন কি এটা কি ওয়াই এক্সিসের নেগেটিভ ডিরেকশনে। ঠিক আছে, তাহলে এইখান থেকে যদি আমরা বের করতে চাই, আমাদের বলছে কি বাস চালক কত করে বৃষ্টিকে পড়তে দেখবে, তাহলে আমাদের বেসিক্যালি বের করা লাগবে। দেখো বৃষ্টিকে পড়তে দেখবে না, এইটা কোশ্চেনটা চাইছে না, তাহলে বৃষ্টির কোনো একটা ভেলোসিটি বের করা লাগবে উইথ রেসপেক্ট টু বাস চালক বা ম্যান। তাহলে আমাদের অ্যাকচুয়ালি বের করা লাগবে ভি আর এম, ভি আর এম এইটা। তাহলে ভি আর এম মানে কি, ভি আর মাইনাস ভি এম, ভি আর এম মানে কি ভি আর মাইনাস ভি এম। তাহলে এখন এই জায়গাতে তুমি ভিআর এর মানগুলো বসায় দাও, ভিএম এর মানগুলো বসায় দাও, তাহলে তুমি তোমার অ্যান্সারটা পাবা। তাহলে জিনিসটা হবে কি একটু দেখি, আমাদের ভিআর এর মানটা কত -6 জে ক্যাপ, ভিআর এর মানটা -6 জে ক্যাপ। এরপর একটা মাইনাস আছে, এটা হলো ফর্মুলার মাইনাস,
আর এই ব্র্যাকেটে কি দেব 20 cos 30 i ক্যাপ 20 cos 30 i ক্যাপ, আর তার সাথে হবে কি 20 sin 30 j ক্যাপ যোগ 20 sin 30 j ক্যাপ। ওকে, তাহলে এখন যদি এইটাকে আমি একটু সাজায় টাজায় লিখি, এগুলো কিভাবে করে, আয়ের সাথে আয়ের কোফিসিয়েন্ট যাবে, জে এর সাথে জে এর কোফিসিয়েন্ট যাবে, তাহলে আমাদের জিনিসটা আসলে আসবে কি -20 cos 30 i ক্যাপ, আরেকটা কি যাবে জে এর সাথে -20 sin 30, আরেকটা যাবে কি -6, দুইটা জিনিস এখানে একটা যোগ দিয়ে লিখি, সমস্যা নাই, জি ক্যাপ। ওকে, জাস্ট কি করছি, সিম্পল বীজগাণিতিক যোগ বিয়োগের মতো নিচে আয়ের সাথে কি আছে, আয়ের সাথে শুধু একটা টার্মই আছে -20 cos 30, ওটা লিখছি, আর জের সাথে কি আছে, জের সাথে একটা আছে -6, আর এই মাইনাস এই প্লাস মিলে আরেকটা -20 sin 30 j ক্যাপ। ওকে, তাহলে এই পর্যন্ত বের করার পরে তোমাকে বের করতে বলছে কি যে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। তাহলে এই যে সংখ্যাটা বের হয়েছে এইটাকে মনে মনে তুমি এরকম চিন্তা করবা যে এইটা হলো আমাদের সরি এক্স এক্সিস, আর এইটা ধরো আমাদের ওয়াই এক্সিস। ওকে, তাহলে এইখানে আমাদের এক্স এক্সিসের ভ্যালুটা কত, -20 cos 30, লাইক -20 cos 30 মানে কি এইখানের কোন একটা পয়েন্ট -20 cos 30, 20 cos 30। ওকে, আর -20 sin 30 -6, তাহলে এইটা কি আবার নেগেটিভের কোনো একটা পয়েন্ট এইটা, তাহলে সেটা কত -20 sin 30 -6। ওকে, তাহলে এইটার ভেক্টরটা আসে কি রকম, ভেক্টরটা তুমি যদি ড্র করতে চাও, ভেক্টরটা আমাদের এরকম একটা ভেক্টর আসবে, ঠিক আছে। তাহলে এই ভেক্টরটা তুমি যে কোনো একটা কোণকে বের করতে পারো, যেহেতু হলো যে প্রশ্নটাই হলো যে হার্ড, আমি আপাতত এই কোণটাকে ধরলাম, এই কোণটাকে তুমি ধরো বের করতে চাও, তাহলে এই কোণটাকে বের করতে চাইলে তুমি দেখো এই এতটুকের মান কত, এতটুকের মান হলো 20 cos 30, এবং এতটুকের মান কত 20 sin 30 আর 6 + 6, তাহলে tan ইনভার্স লম্ব ডিভাইডেড বাই ভূমি, tan ইনভার্স লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে তোমার অ্যান্সারটা হবে এরকম যে tan ইনভার্স লম্বর মান কত 20 cos 30, 20 cos 30, আর ভূমির মান কত, ভূমির মান হলো 20 ভূমি হলো এটা 20 sin 30 + 6। তোমরা বলতে পারো যে ভাইয়া আপনার মাইনাসগুলো প্লাস হয়ে গেছে কেন, চিন্তা করো মাইনাসগুলো কেন প্লাস দিছি, এটা তো জাস্ট আমরা থিটাটা বের করার জন্য এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য নিছি, সেটা তো আমাদের মাইনাস আসলে দেওয়ার দরকার নেই। ওকে, তাহলে এইটাই হলো তোমার অ্যান্সার, এবং এটা বলবো যে ওয়াই অ্যাক্সিসের সাথে এত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে, ঠিক আছে, এটা হলো ওয়াই অ্যাক্সিসের সাথে এত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে, তার অ্যান্সার। তো আই গেস তোমরা হলো যে এই ম্যাথটা বুঝতে পারছো, যে ম্যাথটা আর কি এই দুইটা ম্যাথের মধ্যে সবচেয়ে সোজা ম্যাথ। ওকে, আমি একটু দূরে লিখি, কেন কি নাহলে ওরিয়েন্টেশনটা ভালো লাগতেছিল না। ট্যান ইনভার্স আরেকবার লিখি, লম্বর মান কত 20 cos 30, আর ভূমির মান কত 20 sin 30 আর 6 sin 30 + 6। ওকে, এখন একটু খ নাম্বার ম্যাথটায় যাই। খ নাম্বার ম্যাথটাতে বলছে যে বাতাস আনুভূমিকভাবে প্রবাহিত হওয়া শুরু করলো, বায়ু প্রবাহের কারণে বাস চালক সোজা নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ু প্রবাহের মান ও দিক বের করো। তাহলে এবার থার্ড কোশ্চেনটাতে আমাদের যেটা বলছে এক্সট্রা আকারে আমাদের দিয়ে দিছে বাতাস আনুভূমিকভাবে প্রবাহিত হওয়া শুরু করছে। ওকে, তাহলে একটু দেখো, আমি এইখান থেকে ধরলাম যে বাতাস আনুভূমিকভাবে এই দিক বরাবর প্রবাহিত হওয়া শুরু করছে। ওকে, এবং বাতাসের একটা ভেলোসিটি আমি ধরে নিলাম, সেই ভেলোসিটিটার মান হইল কথার কথা এ, বাতাসের ভেলোসিটির মানটা হইল এ। বায়ু প্রবাহের কারণে বাস চালক সোজা নিচের দিকে বৃষ্টি পড়তে দেখছে, তাহলে এখন বায়ু প্রবাহিত হওয়ার কারণে বাস চালক দেখলো কি, এই বাতাসটা প্রবাহিত হওয়ার কারণে বাস চালক এবার যেটা দেখছে দ্যাট ইজ ইন্টারেস্টিং, তার সে নিজে কি এইরকমভাবে যাচ্ছিল না,
তার নিজের এই জিনিসটার জন্য সে দেখতেছে কি খাড়া নিচের দিকে বৃষ্টিটা পড়তেছে। একটু যদি খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো যে বায়ু প্রবাহের দরুন বায়ু প্রবাহিত হওয়ার কারণে বাস চালক এবার দেখতেছে কি খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে আছে। বায়ু প্রবাহিত হওয়ার কারণে বাস চালক দেখতেছে কি খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে আছে। এই খাড়া নিচের দিকে মানে কিন্তু ওয়াই অ্যাক্সিসের সাথে খাড়া না, সে যে যাচ্ছে উপরের দিকে তার সাথে এরকম খাড়া নিচের দিকে বৃষ্টিটাকে পড়তে দেখতে আছে। ওকে, তাহলে এখন আমাদের মনে রাখতে হবে একটু জিনিস, একটু খেয়াল করো, বৃষ্টিটা তো এইরকমভাবে পড়তেছিল তাই না, বৃষ্টিটা খাড়া লম্বালম্বিভাবে পড়তেছিল। বাতাস যখন প্রবাহিত হওয়া শুরু করছে তখন বৃষ্টির ভেলোসিটিটা কী হবে একটু চিন্তা করো, আমি একটু এখানে হালকা ড্র করি। বৃষ্টিটা কি খাড়া নিচের দিকে পড়তেছিল, এখন বাতাস প্রবাহিত হইতেছে ডান দিকে, তাহলে বাতাসটা কি বৃষ্টিটাকে কিছুটা বাঁকাই দেবে না, তাহলে বৃষ্টিটা তখন এরকমভাবে একটা রেইন ইফেক্টিভে আকারে এখান থেকে পড়তে থাকবে। ওকে, তাহলে এখন আমাদের মানুষের বেগটা ছিল কি এদিক বরাবর হয়তো ভিএম, তাহলে ভিএম এর সাথে আমাদের এই জিনিসটার মানে ভি অফ আর ইফেক্টিভ, আর ইফেক্টিভটা কি ভি অফ আর আর ভি অফ এর যোগফল, সেটা হলো ভি অফ আর ইফেক্টিভ মানে বৃষ্টির কার্যরত ভেলোসিটি। তাহলে এই আর ইফেক্টিভের সাথে ভি অফ এম এর আমাদের কি করতে হবে, ভি অফ আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু ভি অফ এম বের করতে হবে, ভি অফ আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু আমাদের ভি অফ এম বের করতে হবে। ওকে, তাহলে সেইটা আমরা কিভাবে করছি একটু যদি দেখো, তাহলে যে জিনিসটা হবে একটু খেয়াল করো, তাহলে কি হবে আমাদের বেসিক্যালি যে জিনিসটা বের করা লাগবে সেটা হচ্ছে ভি অফ আর ইফেক্টিভ উইথ রেসপেক্ট টু এম ইজ ইকুয়ালস টু ভি অফ আর ইফেক্টিভ মাইনাস ভি অফ এম। ওকে, তাহলে ভি অফ আর ইফেক্টিভ মানে কি, ভি অফ আর ইফেক্টিভ মানে ভি অফ আর প্লাস ভি অফ এ। আমরা কি বের করতেছি আরেকবার একটু বলি, ভি অফ আর এফেক্টিভ উইথ রেসপেক্ট টু এম, ভি অফ আর এফেক্টিভ মাইনাস ভি এম, এবং ভি অফ আর ইফেক্টিভ আগে ছিল কি শুধু রেঞ্জ ছিল তাই আমরা ভি অফ আর এম বের করছিলাম, আর এবার ভি অফ আর ইফেক্টিভ মানে বৃষ্টি এবং বাতাসের দুইটা ভেক্টর যোগ করার ফলে বৃষ্টিটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে সেইটার সাথে আমরা ম্যানের আর কি ইফেক্টিভ ভেলোসিটিটা বের করতেছি, তাই সেটা কোথাও ভি অফ আর প্লাস ভি অফ এ মাইনাস ভি অফ এম। ওকে ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, ভি অফ আর এর মানটা আমরা জানি সেটা কত -6 জে ক্যাপ বসাই দিলাম, সেটাকে আমরা বসাই দিলাম, সেটা কত ভি অফ আর এর মানটা হইল -6 জে ক্যাপ, ভি অফ এ এর মানটা কত ভি অফ এ, ভি অফ এ এর মানটা হইল যে তোমার দেখো ভি অফ এটা কি এক্স এক্সিসের ডান দিকে না, তাহলে কি আমরা লিখতে পারি এ আই ক্যাপ লিখতে পারি, এ আই ক্যাপ মাইনাস যাবে ভি অফ এম, মাইনাস যাবে ভি অফ এম, ভি অফ এম মানে কত 20 cos 30, 20 cos 30 আই ক্যাপ প্লাস 20 sin 30 জি ক্যাপ। ওকে, তাইলে এই জিনিসটা হয়তো আমরা লিখলাম। এখন এই জিনিসটাকে যদি একটু ভাঙায় টাঙায় লেখো তাহলে কি আয়ের সাথে আই, জে এর সাথে জে যাবে, তাহলে এটা করলে কি হবে একটু দেখো, এই এ আর এই জিনিসটা যদি একত্রে যায় তাহলে এ মাইনাস 20 cos 30, আমার ক্যালকুলেশনে ভুল হইলে আই এম সরি, তোমরা বেসিক কনসেপ্টটা বুঝতে পারলেই হয়েছে আমার। তাহলে -6 প্লাস 20 sin 30 জে, দেখো এতটুকু কি বোঝা যায় কি না, এ -20 cos 30 আরেকটা কি আসছে -6 প্লাস 20 sin 30 জে। ওকে, ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা তো আসলো, আমাদের এখন কিভাবে আমরা এটাকে ক্যালকুলেট করতে পারি, এটাই তো তোমাকে বের করতে বলছে বায়ু প্রবাহের মান ও দিক। তাহলে এটাকে ক্যালকুলেট করার জন্য যে কাজটা করা লাগবে সেটা হলো যে আমাদের লোকটা দেখছে কি বৃষ্টি খারাপভাবে নিচের দিকে পড়তে আসে না, লোকটা দেখছে কি বৃষ্টি খারাপভাবে নিচের দিকে পড়তে আসে, তাহলে খারাপভাবে নিচের দিকে পড়লে আমি একটু যদি ড্র করি, আমি এই ভেক্টরটাকে প্যারারেল করে এই জায়গায় একটা ভেক্টর রাখি, প্যারারেল করে এই জায়গায় একটা ভেক্টর রাখছি। তাহলে এখন একটু তোমরা একটু দেখো তো আমার সাথে মিলাতে পারো কি না।
যে এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা কত আমাদের 30 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা আমাদের কত বলো তো 90 ডিগ্রি না? এই কোণটা কি 90 ডিগ্রি না? কারণ কি এই তলটার সাথে এটা কি প্যারালালভাবে একশো লম্ব, এই খাড়াভাবে নিচে পড়তেছে, এটাও কি লম্ব। আর এই কোণটাকে কত বলা যাবে বলো তো 60 ডিগ্রি বলা যাবে না? এই কোণটাকে 60 ডিগ্রি বলা যাবে না, কারণ কি পুরোটা 180, 180 দিয়ে 90 বিয়োগ 30, তাহলে কি তোমার এই কোণটাকে 60 ডিগ্রি বলা যাবে না? এই কোণটা মানে কি এইটা, এই কোণটাকে 60 ডিগ্রি বলা যাবে না। ওকে, তাহলে এই লাল কালারের ভেক্টরটার মানটাই তো হইল যে আমাদের ভি আর ইফেক্টিভ এম এর মান। ওকে, এই লাল কালারের ভেক্টরটাই তো আমাদের আলটিমেট ফাইনাল লব্ধি, তাই না? তাহলে এই ভি আর এফেক্টিভ এম এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে 60 কোণ করছে। তাহলে ভি আর এফেক্টিভ এমটাকে আমরা এরকমভাবে লিখতে পারি কি না একটু দেখো চিত্রের মাধ্যমে। ভি আর ইফেক্টিভ এম ইজ ইকুয়ালস টু কী লেখা যাবে একটু দেখো, এইটা তো তার মান, ভি আর এফেক্টিভ এম তার মান, ভি আর ইফেক্টিভ এম তার cos 60। ভি আর এফেক্টিভ এমটা একটু দেখো, এইটা তার ভেক্টর রূপ, এইটা কি তার শুধু ম্যাগনিটিউডটা cos 60 আই ক্যাপ। ওকে, আর প্লাস সাইন 60টা কি ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে কাজ করতে আছে, তাহলে মাইনাস ভি আর ইফেক্টিভ এম সাইন 60 জে ক্যাপ, এটা কি নেগেটিভ দিকে, এটা হলো নেগেটিভ দিকে। ওকে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা মানেই তো এই জিনিসটা না, এই জিনিসটা মানেই কি, এই জিনিসটা মানেই কি এই জিনিসটা। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, এইটা ইজ ইকুয়ালস টু কি এ মাইনাস 20 cos 30 আই ক্যাপ যোগ মাইনাস 6 প্লাস 20 সাইন 30 জি ক্যাপ, ঠিক আছে। তাহলে এখন লাস্ট পার্টটা আমি আর করাই দেবো না, লাস্ট পার্টটা কি থাকবে একটু দেখো, সহগ সমীকৃত করবা। এইটার আয়ের সাথে কি আছে ভি আর এফেক্টিভ এম cos 30, তার সাথে কি এ মাইনাস 20 cos 30। ওকে, এরপরে ভি আর এফেক্টিভ এম এর সাথে আছে সাইন 30, এইটা ইজ ইকুয়ালস টু কী হবে মাইনাস 6 প্লাস 20 সাইন 30। এই দুইটা সহগ সমীকৃত করলে তুমি দেখো তুমি দুইটা ভেরিয়েবল জানো না, তুমি এ ভেরিয়েবলটার মান জানো না এবং তুমি আর ইফেক্টিভ ভেরিয়েবলটার মান জানো না, তো দুইটা ইকুয়েশন দুইটা সহগ সমীকৃত করলে তুমি এই দুইটা সলভ পাবা। এবং এই জিনিসটাই তোমার বোর্ডে আসছে যে এ প্রবাহের মান এবং দিক বের করো। দিক তো আনুভূমিকভাবে এটা বোঝাই যায়, কারণ কি আনুভূমিক প্রবাহিত হয়েছে, মান যে এইটা তোমাকে বের করতে বসে। খুব ভালো একটা কোশ্চেন বোর্ডের পার্সপেক্টিভ থেকে, তো এগুলোও কিন্তু আমাদের বোর্ডে আসা শুরু করছে, বুঝছো। তো আমাদের একটু প্রিপারেশনটা ভালো মতো নেওয়া লাগবে, আসলে প্রবলেম সলভ করার মাধ্যমে আমাদের প্রিপারেশনটা ভালো হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই থাকবে, আমি এটা বেসিক্যালি সলভ করলাম না, আমার হাতে ক্যালকুলেটার নাই, তুমি একটা জিনিস বুঝতে পারতেছো আমি ক্যালকুলেটার ছাড়া কতটা কাঁচা, যে আমি সাইন 30 cos 30 মানগুলো আসলে এখানে লিখতেছি না, আমি হলো যে সাইন 30 একারই লিখে দিয়েছি, কারণ কি ক্যালকুলেটার ছাড়া আমি আসলে চলতে পারি না। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমাদের নেক্সট ক্লাসে আমরা আরেকটা প্রবলেম তোমাদের নিয়ে হাজির হব। কতক্ষণ হলো এটা? আমাদের ভেক্টরের আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা নদী নৌকা রিলেটেড একটা অন্যরকম টাইপের একটা ম্যাথ দেখবো, যেটা আমাদের বইতে আসলে সচরাচর থাকে না। সেটা কি বলছে একটু দেখো, একজন লোক স্থির অবস্থা থেকে 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করছে, 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা করছে, এবং এই কোণটা আসলে প্রশ্নে দেওয়া ছিল, যেটা আমার কোশ্চেনে আসলে মিস হয়ে গেছে, সেটা কত 60 ডিগ্রি কোণ করে। একটু চিত্রে দেখো যে একজন 0.2 মিটার পার সেকেন্ড ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে 60 ডিগ্রি কোণে। স্রোত 0.5 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 30 ডিগ্রি কোণে প্রবাহিত হচ্ছে চিত্রের ন্যায়। তাহলে এই দিকে স্রোত 0.5 মিটার পার সেকেন্ড ত্বরণে এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, সেটা হলো 30 ডিগ্রি কোণে, ঠিক আছে। লোকটি যখন অপর পারে যাবে তখন ভূমি বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, তাই লোকটা যখন অপর পারে যাবে তখন ভূমি বরাবর কত দূরত্ব অতিক্রম করবে সেটা তোমার কাছে চাইছে।
আরেকটা জিনিস দেওয়া ছিল যেটা আমি দিতে ভুলে গেছি কোশ্চেনে, সেটা হলো 100 মিটার তার নদীটার প্রস্থ। ওকে, তাহলে এইখানে আমাদের একটু দেখো, আমাদের দুইটা জিনিস আমরা সবসময় ম্যাথ করার সময় হলো যে স্রোতটাকে হলো বইয়ের ম্যাথগুলোতে আনুভূমিক বরাবরই ধরি এক্স এক্সিসের, তাই না? আর হলো যে যখন লোকটা যায় তখন ওই লোকটার ভেলোসিটিটাকে সমবেগী ধরি। বাট এইখানে আমাদের ত্বরণের কনসেপ্টটাও আসছে এবং হলো যে আমাদের স্রোত যে আনুভূমিক না থাকলে কি করতে হয় সেই কনসেপ্টটাও আসছে। ঠিক আছে, তো এই ম্যাথটা করার মাধ্যমে তুমি একটা বেসিক আইডিয়া পাবা নদী নৌকা ম্যাথগুলো কীভাবে করে। তাই আমি একটু ফার্স্টে শুরু করি। এই ম্যাথগুলো করার জন্য সবসময় মনে রাখবা আমাদের এক্স আর ওয়াই এক্সিসে ভাঙায় ফেললে আমাদের জিনিসগুলো সহজ হয়ে যায়। নদী নৌকার অঙ্কগুলোতে এক্স আর ওয়াই এক্সিসে ভাঙায় ফেললে আমাদের জিনিসগুলো সবচেয়ে সহজ হয়ে যায়। তাইলে একটু খেয়াল করে দেখো যে আমাদের এক্স আর ওয়াই এক্সিসে ভাঙাইলে আমরা আলাদা আলাদাভাবে এক্স আর ওয়াই এক্সিসের জন্য ফর্মুলা দিব। তাহলে কি এক্স এক্সিসের জন্য ফর্মুলা হবে, যেহেতু সে কি সমত্বরণে চলতে আছে, তাহলে এবার আমাদের এস ইজ ইকোয়াস টু ভিটি এই ফর্মুলাটা হবে না, আমাদের হবে এস ইজ ইকোয়াস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এইটা আমরা দুইটা এক্সিসই দেবো, এস এক্স এস ওয়াই ইজ ইকোয়াস টু কি ইউআই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এইটা কি আমাদের ওয়াই এক্সিসের জন্য দিছি, আরেকটা কি দিলাম এক্স এক্সিসের জন্য, এস এক্স ইজ ইকোয়াস টু কি ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। ওকে, তাহলে আমরা দেখি এখানে ভেক্টর দুইটা কি দুটোটাই হলো যে আমাদের কোনোটাই এক্স আর ওয়াই এক্সিসে ডাইরেক্ট অ্যালাইন করে নেয়, তাহলে আমাদের এই দুইটাকে ভেক্টরের উপাংশে ভাগ করে নিতে হবে। তাহলে ভেক্টরের উপাংশে যদি এই দুইটা ভেক্টরকে তুমি ভাগ করে নাও তাইলে তোমার কি হবে একটু দেখো, এই যে 0.2 এর এদিক বরাবর থাকবে কি 0.2 এর এদিক বরাবর থাকবে 0.2 cos 60 আর এদিক বরাবর থাকবে কি 0.2 এর sin 60। আবার 0.5 এর এদিক বরাবর থাকবে কি 0.5 এর cos 30, 0.5 এর এদিক বরাবর থাকবে 0.5 এর sin 30। ওকে, তাহলে আমরা এটা একটু লিখে ফেলি কি কি উপাংশে ভাগ করলাম। এটা হলো 60 ডিগ্রি ছিল, তাহলে এদিক বরাবর থাকবে 0.2 এর cos 60, এদিক বরাবর থাকবে 0.2 এর sin 60। ওকে, এরপর 0.5 এর এদিক বরাবর থাকবে 0.5 এর cos 30 আর উপরের দিকে বরাবর থাকবে 0.5 এর sin 30, 0.5 এর sin 30। ওকে, তাহলে আমরা প্রথমে দেখো আমাদের ওয়াই এক্সিসের এস ওয়াই এর মানটা কিন্তু দেওয়া, সে যখন অপর পারে পৌঁছাবে তখন কিন্তু তার 100 মিটার ওয়াই এক্সিসে কাভার করতেই হবে। এক্স এক্সিসে কত কাভার করবে সেই জিনিসটা তোমাকে বলা নেই। ওকে, তাহলে আমরা একটা এক্সিসের একটা ডাটা একটু বেশি জানি, সেটা কি 100 মিটার এই জিনিসটা জানি। তাহলে আমরা প্রথমে এই দুইটা এক্সিসের যে ফর্মুলা অ্যাপ্লাই করা যায়, প্রথমে আমরা এস ওয়াই এক্সিসের জন্যই যাই। তাহলে এস ওয়াই এক্সিসে একটু দেখো, এস ওয়াই এক্সিসে তুমি এই কেসটার ক্ষেত্রে এস ওয়াই এর মানটা তুমি ডাইরেক্ট জানো, সে দ্যাট ইজ 100 মিটার। ওকে, ইউআই এর মানটা কত, ইউআই এর মানটা হইলো একটু দেখো, সে নিজে কি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে তাই না, কিন্তু স্রোতের জন্য তার কিন্তু শুরুতে একটা ইনিশিয়াল ভেলোসিটি থাকবে। সে নিজে যাত্রা করছে স্থির অবস্থা থেকে, ভালো কথা, কিন্তু তার নিজের ভেলোসিটি জিনিসটা কি, তার নিজের ভেলোসিটি প্লাস স্রোতের ভেলোসিটি এই দুইটার ভেক্টর যোগ, তাই না? তাহলে এক্স এক্সিসে স্রোতের কিন্তু একটা ভেলোসিটি ছিল, সেটা কত 0.5 cos 30। তো তার নিজের স্থির অবস্থা থেকে যাত্রা করার ফলে যে ইউ ওয়াই এর মানটা 0 এমন কিন্তু না, স্থির অবস্থা থেকে যাত্রা করার ফলেও স্রোতের জন্য কিন্তু তার একটা ইউআই থাকবে। ইউআইটার মানটা হলো 0.5 cos 30, সরি 0.5 ওয়াই এক্সিস বরাবর দিচ্ছি, সরি sin 30, 0.5 sin 30। ঠিক আছে, আর এ ওয়াই এর মান কত, এ ওয়াই এর মানটা হইল যেহেতু সে 0.2 ত্বরণে যাত্রা করছে 0.2 sin 60, এটা হলো এ ওয়াই এর মান, এ ওয়াই এর মান। তো এই মানগুলো যদি তুমি এইখানে দাও, এইখানে দেওয়ার পরে তুমি কি ক্যালকুলেট করবা, তুমি বেসিক্যালি টিটাকে ক্যালকুলেট করবা। তাহলে আমাদের ইকুয়েশনটা কি আসলো ফাইনালি, 100 ইজ ইকুয়ালস টু ইউআই এর মানটা হলো 0.5 sin 30 টি প্লাস
হাফ এ ওয়াই এর মানটা হলো 0.2 সাইন 60, 0.2 সাইন 60 টি স্কোয়ার। ওকে, তাহলে এই ইকুয়েশন থেকে এখান থেকে তুমি আসলে টি ক্যালকুলেট করবা। ওকে, এখন তোমাকে চাইছে কি লোকটি যখন অপর পারে পৌঁছাবে ভূমি বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, তাহলে ভূমি বরাবর কত দূরত্ব অতিক্রম করবে এটা কীভাবে বের করব, এইটা বের করব আমরা এস এক্স ইজিকোস টু কী লেখা যাবে, একই পদ্ধতিতে এইটা তুমি কি ক্যালকুলেট করবা, টি এর মানটা তুমি আগের থেকে জেনে আসছো, এইখান থেকে কি তুমি টি অলরেডি এখানে বসাবা। ওকে, টি এর মানটা তুমি আগে থেকে জানো। ইউএক্সের মানটা কি, ইউএক্সের মানটা হইল আমাদের 0.5 cos 30 কি ওয়াইএক্স এক্স এক্সিসের ঋণাত্মক দিকে না, তাহলে এইখানে ইউএক্সের মানটা কিন্তু হবে 0.5 cos 30 মাইনাস, এখানে কিন্তু একটা মাইনাস দিছি কারণ কি ইউএক্সের যে মানটা এইটাই তো ইউএক্সের মান, তাই না, এই ইউএক্সের মানটা কিন্তু ঋণাত্মক দিকে আছে, তাহলে জি মাইনাস 0.5 cos 30। আর এ এক্সের মানটা কি, এক্সের মানটা স্টিল ধনাত্মক দিকে আছে, সেটা কি 0.2 cos 60। ওকে, তাহলে এই ডাটাগুলো যদি তুমি এই ইকুয়েশনে বসায় ফেলো, এই ডাটাগুলো যদি এই ইকুয়েশনে বসায় ফেলো, লাইক টি এর জায়গায় টি, ইউএক্সের জায়গায় ইউএক্স, এ এক্সের জায়গায় এ এক্স, আবার কি টি এর জায়গায় টি, তাইলে তুমি এস এক্সটা ক্যালকুলেট করে ফেলতে পারবা, এস এক্সটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবা। এতটুকু ছিল এই ম্যাথটা। তো এই ম্যাথটা করার মাধ্যমে তোমার বৃষ্টি সাঁতার ম্যাথগুলো আসলে বেসিক কনসেপ্ট যেটা, সেটা হলো যে এক্স আর ওয়াই এক্সে ভাগ করে তুমি আসলে গতির সমীকরণগুলো অ্যাপ্লাই করো, তো সেই কনসেপ্টটা আসলে তোমার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তাহলে তোমাদের সাথে দেখা হবে নেক্সট আরেকটি কোনো ভিডিওতে। ভেক্টরের আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডট প্রোডাক্টের লম্ব বিক্ষেপ এবং উপাংশ এই কনসেপ্টের একটা আসলে ম্যাথ করব। তো এখানে একটা কি বলছে তুমি একটু দেখো, এখানে বলছে এ একটা ভেক্টরের মান দেওয়া আছে 2i ক্যাপ 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, বি একটা ভেক্টরের মান দেওয়া আছে 2i ক্যাপ জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। বি এর লম্ব দিক বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো এবং উপাংশটাও আর বেসিক্যালি চেয়েছে, উপাংশটা বের করো। লম্ব বিক্ষেপ আর উপাংশের মাঝখানে পার্থক্য কি, একটা শুধু ভেক্টরটার মানটাকে বলে লম্ব বিক্ষেপ, আর উপাংশ হলেও তাকে ভেক্টর রূপে দেখায়। ওকে, তাহলে এখন এই প্রশ্নটাতে একটা ট্রিক আছে, একটু দেখো। ট্রিক যেটা হইলো, প্রশ্ন এরকম লম্ব বিক্ষেপের অঙ্কগুলো তো আমরা সবাই করে এসেছি মোটামুটি, কিন্তু এই লম্ব দিক বরাবর এ লম্ব বিক্ষেপ, এবার কিন্তু বি এর দিক বরাবর এ লম্ব বিক্ষেপ তোমাকে চাই না, চাইছে কি বি এর লম্ব দিক বরাবর, বি এর লম্ব দিক বরাবর এ লম্ব বিক্ষেপ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে সেইটা আমরা কেমনে করবো একটু দেখি। তো এই ম্যাথটা হলো যে বোঝার আগে আমাদের একটু হালকা করে লম্ব বিক্ষেপের জিনিসটা একটু জানা দরকার। আই গেস তোমরা সবাই জানো, যেহেতু আমি এটা বলছি যে অধ্যায় শেষ করে এসে এখানে কোশ্চেনগুলো সলভ করতে। তাহলে একটু দেখো, ধরো এই আমাদের একটা ভেক্টর বি, এই একটা ভেক্টর আমাদের কথার কথা এ। ঠিক আছে, কি করলাম দেখো, এই একটা ভেক্টর নিলাম আমি বি, এবং বি এর লম্ব দিক বরাবর এর উপাংশ, আচ্ছা তাহলে এইটাকে আমি এ ধরি, সরি এইটাকে আমি ধরলাম একটা এ, এবং এই ভেক্টরটাকে বললাম বি। ঠিক আছে, তাইলে ফার্স্টে আমরা একটু বুঝি বি এর দিক বরাবর এ লম্ব বিক্ষেপ বলতে কি বুঝায়। যেটা বুঝায় এই এ ভেক্টরটাকে বি এর দিকের বরাবর তুমি উপাংশে ভাগ করবা, তাহলে উপাংশে যদি তুমি ভাগ করো এ ভেক্টরটাকে বি এর দিক বরাবর যদি উপাংশে ভাগ করো, তাইলে তোমার জিনিসটা কি হবে একটু যদি দেখতে চাই, তাইলে এইখান থেকে সরি এ ভেক্টরটার বি এর দিক বরাবর যদি উপাংশে ভাগ করো তাহলে কি এতটুক পাবা, তাইলে এই জিনিসটা কি, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এতটুক কি এ কস থিটা, এ কস থিটা। এই জিনিসটাই হইল বি এর দিক বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপের মান এ কস থিটা। বি এর দিক বরাবর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ মান হইল এ কস থিটা।
ঠিক আছে। এই এ কস থিটা আমাদের কিভাবে বের করা যায়? এ কস থিটা বের করা যায় এভাবে, আমরা জানি কি এ ডট প্রোডাক্ট বি, এ ডট প্রোডাক্ট বি মানে কি এ বি কস থিটা, ঠিক আছে। তাহলে এ কস থিটা কীভাবে বের করা যায়? বিটাকে যদি এই সাইডে নিয়ে আসো, এ কস থিটা ইজ ইকোয়াস টু কী লেখা যাবে? এ কস থিটা ইজ ইকোয়াস টু লেখা যাবে এ আর বি এর ডট প্রোডাক্ট করো, তাকে বি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করো, বি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করো, তাইলে কি আমরা এ কস থিটাটা পাবো। ওকে, এখন কোশ্চেনে এইটা চাই না, কোশ্চেনে চাইছে বি এর লম্ব দিক বরাবর এ এর লম্ব বিক্ষেপ কত। তাহলে বি এর লম্ব দিক কোনটা একটু বলো তো? বি এর লম্ব দিক হইলো, আমি যদি এটাকে লাল কালারে আঁকতে যাই, তাহলে এইটা কিন্তু আমাদের বি এর লম্ব দিক, এইটা হলো আমাদের বি এর লম্ব দিক, ঠিক আছে। এই যে লাল কালারে যেটা আঁকছি, এই দিক বরাবর এর উপাংশ বের করতে বলছে, এই দিক বরাবর এর উপাংশ বের করতে বলছে। একটা জিনিস হইলো, এটা সোজা কথায় এ সাইন থিটার সমান না, তাই না? এ সাইন থিটার সমান। ওকে, তো আমরা কিভাবে অঙ্কটা করি একটু দেখো। দেখো আমি একে একটা উপাংশ বি এর দিক বরাবর নিছি, আর একটা উপাংশ এইটা তোমাকে বের করতে হবে। তাহলে তুমি একটু চিন্তা করো, এই এ কস থিটা, এ কস থিটা এই উপাংশটাকে আমি বললাম এ এক্স, এ এক্স, এ এক্স ভেক্টর, এ কস থিটা এই উপাংশটাকে বললাম এ এক্স ভেক্টর। আর এই যে এ সাইন থিটা এই উপাংশটাকে আমি বললাম এ ওয়াই ভেক্টর, এ ওয়াই ভেক্টর, তাই না? তাহলে এখন একটু জিনিস একটু খেয়াল করে দেখো, এই ভেক্টরটাকে ভাঙে দুইটা ভেক্টরে তুমি ভাগ করছো, এ এক্স এবং এ ওয়াই। তার মানে এ এক্স আর এ ওয়াই ভেক্টর দুইটাকে তুমি ভেক্টর যদি যোগ করো, তাইলে তুমি কি পাবা? এ ভেক্টরটা পাবা না? আমরা উপাংশের কনসেপ্ট থেকে কিন্তু এইটাই জানি যে দুইটা ভেক্টরকে ভেঙে, দুইটা ভেক্টরকে ভাঙছো তুমি, দুইটা ভেক্টরকে যেরকম একটা ভেক্টরকে ভেঙে দুইটা ভেক্টরে লেখা যাবে, তুমি দুইটা ভেক্টরকে যোগ করলে আগের ভেক্টরটা আমরা ব্যাক পাবো। তাহলে এ এক্স প্লাস এ ওয়াই যোগ করলে তুমি এটাকে পাবা। তাহলে তোমার তো বেসিক্যালি বের করা দরকার হইলো এ ওয়াই। তাহলে এ ওয়াইটা কীভাবে পাবা? এ ভেক্টর থেকে এ এক্স ভেক্টরটাকে বিয়োগ করলে তুমি পেয়ে যাবা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে তোমার এ ভেক্টরটা কিন্তু ডাইরেক্ট দেওয়া আছে, টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ টু কে ক্যাপ। তাহলে এ ভেক্টরটা তোমার ডাইরেক্ট দেওয়া আছে, এ ভেক্টরটা মানে কি টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মাইনাস কে ক্যাপ, ঠিক আছে। আর এ এক্স ভেক্টরটা কি? এ এক্স ভেক্টরটা হইলো এই ভেক্টরটার মান যার ডিরেকশনটা কি বি এর দিক বরাবর, ঠিক আছে। তাহলে এক্স ভেক্টরটা আমি কিভাবে বের করতে পারি? এক্স ভেক্টরটা ভাই আমরা এভাবে বের করতে পারি, এ ডট বি, এ ডট বি ডিভাইডেড বাই বি। এক্স বের করতে পারি এ ডট বি ডিভাইডেড বাই বি, এটা কি তার ম্যাগনিটিউড এবং তার ডিরেকশনটা কি বি এর দিক বরাবর। তাহলে বি এর আমরা কি করতে পারি? একটা একক ভেক্টর দিয়ে দিতে পারি, বি এর আমরা একটা একক ভেক্টর দিয়ে দিতে পারি। ওকে, তাহলে এটা কীভাবে ক্যালকুলেট করবো ভাইয়া? এটা যেভাবে ক্যালকুলেট করবো, এ ডট বি করো, এ ডট বি করলে কি হবে? 2 ইন্টু 2 4, 2 ইন্টু 1 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 2। তাইলে আমাদের ডট প্রোডাক্টে কি হবে? 2 2 বার 4 যোগ 2 ইন্টু 1 আরেকটা 2 আর মাইনাস 1 আর মাইনাস 2, তাতে কি আরেকটা 2, তাই না? মাইনাস 1 মাইনাস 2। আমার ক্যালকুলেশনে ভুল হলে একটু মাফ করে দিও, আমি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারি না। আর বি এর মানটা কি? বি এর মানটা হইল তোমার 2 আই ক্যাপ, মানে 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, তার আবার কি স্কোয়ার রুট, ঠিক আছে। এইটা হলো তার মান, এবং তার সাথে একটা বি ভেক্টরের একক ভেক্টর গুণ হবে। তাহলে বি ভেক্টরের একক ভেক্টর কি? 2 আই ক্যাপ জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। ওকে, তার সাথে আবার কি যাবে? তার ভাগ যাবে বি ভেক্টরটার ম্যাগনিটিউড দ্বারা। ম্যাগনিটিউড কত? 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, 2 স্কোয়ার 1 স্কোয়ার 2 স্কোয়ার, তার হলো স্কোয়ার রুট। ওকে, আচ্ছা, তাহলে তুমি এইরকম করে কি এই এ ভেক্টরটা পাইছো না? একটু জিনিস দেখো, এইটা কি তোমার একটা হোল মান দিবে, একটা ম্যাগনিটিউডের মান দিবে। এই মানটা এবং এই মানটা যদি একত্র করো, তাহলে কি এই পুরাটা মিলে তুমি কি একটা ম্যাগনিটিউড আকারে মান পাবা না? এই পুরাটা মিলে কি একটা ম্যাগনিটিউড আকারে মান পাবা। এই মানটা দ্বারাই ভিতরে সবগুলোকে গুণ করে দেবা, আই আই জে কে, তাহলে তুমি একটা ভেক্টর পাবা। এই পর্যন্ত তোমার যদি বের হয়ে যায়, তাহলে তুমি কি জানতে আছো? তুমি এ ভেক্টরটাও পেয়ে গেছো, তুমি এক্স ভেক্টরটাও পেয়ে গেছো, তোমার বাকি থাকবে কি?
এ ওয়াই ভেক্টরটা ক্যালকুলেট করা। এই পর্যন্ত বের করার পরে আমি আর ক্যালকুলেশন কিছু দেখাবো না, আমার কনসেপ্ট তোমার কাছে বোঝানোর ছিল, সেটা হলো এ ওয়াই মানে কি, এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর, এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর, সেটা তুমি এখন ক্যালকুলেট করতে পারবা। তো এই কোশ্চেনটা আমাদের বইয়েতে আসছিল। দেখো আমাদের বেশিরভাগ স্টুডেন্টই হয়তো এই লম্ব দিক বরাবর এটা খেয়ালই করে না, তারা লম্ব বিক্ষেপ এবং উপাংশ বের করাতে হলো যে দেখলি তো তখন তো পরীক্ষার হলে টেনশন থাকে, এই জিনিসটা দেখার সাথে সাথে হয়তো এইটা করে গেছে, কিন্তু বুয়েটে ছোট্ট করে একটা জিনিস লাগাই দিয়েছে, লম্ব দিক বরাবর বের করো, লম্ব বিক্ষেপ বের করো। তো বুয়েটের কোশ্চেনগুলো মাঝে মধ্যে একটু ট্রিকি থাকে, একটু চ্যালেঞ্জিং থাকে। তো আই গেস তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো দেখাবে নতুন আরেকটি কোনো প্রবলেম সলভ ক্লাস নিয়ে। ভেক্টরের আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই ক্লাসে আমরা একটা ভেক্টর প্রবলেম নিয়ে কাজ করব। সেটা কি আসছে একটু দেখি, এটা বইয়েটি আমাদের আসছে। এটা হলো যে একটা এ ভেক্টর দেওয়া আছে, একটা বি ভেক্টর দেওয়া আছে। এখন এমন একটি একক ভেক্টর সি নির্ণয় করতে বলছে যেটা এ এবং বি ভেক্টরের সাথে একই সমতলে আছে এবং এ ভেক্টরের উপরে লম্ব, যেটা এ আর বি ভেক্টরের সাথে কি একই সমতলে আছে এবং এ ভেক্টরের সাথে লম্ব। ওকে, তাহলে আমরা একটু কনসেপচুয়াল ইসে চলে যাই যে আমাদের একটা ভেক্টর যদি অন্য দুইটা ভেক্টরের সাথে একই সমতলে থাকে, তাহলে আমরা এরকমভাবে ওই ভেক্টরটাকে লিখতে পারি। একটু দেখো, সি ভেক্টরটাকে লেখা যাবে এ ভেক্টর যোগ ল্যামডা ইন্টু ভি ভেক্টর। ওকে, তাহলে এইটা একটু মনে রাখবা যে কোনো একটা ভেক্টর অপর দুইটা ভেক্টরের সাথে যদি একই সমতলে থাকে, কোনো একটা ভেক্টর যদি অপর দুইটা ভেক্টরের সাথে একই সমতলে থাকে, তখন তাকে স্কেলার একটা সংখ্যা দ্বারা গুণ করে আগের ভেক্টরের সাথে যোগ করে এরকমভাবে লেখা যাবে এই নতুন ভেক্টরটাও কি এ আর বি ভেক্টরের সাথে একই সমতলে থাকবে। এ প্লাস ল্যামডা ইন্টু ভি, সেটা করলে তুমি সি পাবা। এখন ল্যামডার বিভিন্ন মানের জন্য একই সমতলে অনেক অনেক ভেক্টর থাকতে পারে। এখন তোমার এমন একটা ভেক্টর বের করা লাগবে যেটা আবার কি এর সাথে লম্ব হয়। আমি কথাটা কি বুঝতে পারছি যে এ প্লাস ল্যামডা বি, ল্যামডার ভিন্ন ভিন্ন মানের জন্য এ এবং বি এর সাথে একই সমতলে হাজার হাজার ভেক্টর থাকতে পারে, কিন্তু তোমার ওই ভেক্টরটাকে নিতে হবে যে ভেক্টরটা কি এর সাথে লম্ব। ওকে, তাহলে আমরা একটু এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি। এই ক্যালকুলেশন বলতে এর মান দেওয়া আছে কত, 1 আই ক্যাপ 1 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, মানে কি আই ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, আর বি এর মান দেওয়া আছে কি ল্যামডা ইন্টু বি, তার মানে কি আমি ল্যামডা দ্বারা বিটাকে গুণ করব, তার মানে কি ল্যামডা আই ক্যাপ মাইনাস ল্যামডা জে ক্যাপ প্লাস ল্যামডা কে ক্যাপ। ওকে, গুণ করলাম। এখন আয়ের সাথে আয়ের শখগুলো নেই, জের সাথে জে নেই, কে এর সাথে কে নেই, তাহলে আয়ের সাথে আই নিলে কী হবে, 1 প্লাস ল্যামডা আই ক্যাপ 1 প্লাস ল্যামডা আই ক্যাপ 1 মাইনাস ল্যামডা জে ক্যাপ যোগ 1 মাইনাস ল্যামডা জে ক্যাপ 1 মাইনাস ল্যামডা জে ক্যাপ আর মাইনাস 1 প্লাস ল্যামডা কে ক্যাপ যোগ মাইনাস 1 প্লাস ল্যামডা কে ক্যাপ মাইনাস 1 প্লাস ল্যামডা কে ক্যাপ। ওকে, তাহলে এইটা আমি কি পাইলাম, সি ভেক্টরটা। এখন সি ভেক্টরটা যদি এর সাথে লম্ব হয় তাহলে আমি কি লিখতে পারি, সি ভেক্টর ডট এ ভেক্টর ইজিকলস টু কি আমি 0 লিখতে পারি না, কারণ কি দুইটা ভেক্টর লম্ব হওয়া মানে কি তাদের ডট প্রোডাক্ট কিন্তু আমাদের 0। সি ভেক্টর ডট এ ভেক্টর ইজিকলস টু আমি লিখতে পারি কি 0। তাহলে 0 লিখলে কি হবে একটু দেখো, এ ভেক্টরের এই জায়গাতে আয়ের কোফিশিয়েন্ট 1, এখানে কি 1 প্লাস ল্যামডা, তাহলে 1 প্লাস ল্যামডা এটা গেল যোগ জের কোফিশিয়েন্ট 1, জের কোফিশিয়েন্ট 1 মাইনাস ল্যামডা, তাহলে এখানে কি 1 মাইনাস ল্যামডা গেল মাইনাস 1 এবং এখানে মাইনাস 1 প্লাস ল্যামডা, তাহলে কি হবে প্লাস 1 মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু 0। একটু যদি দেখো তাহলে 1 এর সাথে ওইখানে গেল কি 1 প্লাস ল্যামডা, 1 এর সাথে 1 মাইনাস ল্যামডা, মাইনাস 1 এর সাথে আবার কি মাইনাস 1 প্লাস ল্যামডা, তার মানে কি একটা প্লাস 1 মাইনাস ল্যামডা। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদের ল্যামডাটা ক্যালকুলেট করতে পারবা না, এই ল্যামডা আর এই ল্যামডা কাটাকাটি গেল, এখান থেকে তুমি ল্যামডা ইজ ইকুয়ালস টু কিছু একটা বের করতে পারবা। তাহলে ল্যামডা ইজ ইকুয়ালস টু কি লেখা যাবে 1 1 আর 1, তার মানে 3। ওকে, এই 3টা তুমি যদি এইখানে বসায় দাও এই ইকুয়েশনে,
তাহলে তুমি সি ভেক্টর পাবা, কিন্তু সি ভেক্টর পেলেই হবে না, একক ভেক্টর বের করতে বলছে। তার কি তোমার এই সি ভেক্টরটাকে সি এর ম্যাগনিটিউড দ্বারা কিন্তু ভাগ করতে হবে। সি এর ক্যাপ মানে কি, সি ভেক্টরটাকে সি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করলে তুমি এখন পেয়ে যাবা। ওকে, তাহলে এই সিম্পল একটা ম্যাথ ছিল, বাট কনসেপচুয়াল ম্যাথ ছিল। এই ম্যাথটা হলো যে তোমাদের বুয়েটে আসছে, এবং বুয়েটে মাঝে মধ্যে এরকম কনসেপচুয়াল ছোট ছোট ম্যাথ আসলে দিয়ে দেয়। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। কাট দেন, আমি জাস্ট এখন 2টা রিলস করে 3 মিনিটের। হ্যাঁ, কাট দিতে পারেন।